তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পরও মোটামুটি নিশ্চিত অ্যান্টিকা টেস্ট বাংলাদেশ হারতে যাচ্ছে। শেষ দিনে জয়ের জন্য দরকার 225 রান, হাতে আছে মোটে 3 উইকেট। জাকের আলী অনিক উইকেট আছেন 15 রান নিয়ে। কিছু স্ন্যাপশট আপনাদের মনে করিয়ে দেওয়া খুব জরুরি। ফার্স্ট ইনিংসে মাহমুদুল হাসান জয় যেভাবে স্লিপে আউট হয়েছিলেন, সেকেন্ড ইনিংসে একইভাবে আউট হয়েছেন। লোকালি এটাকে আমরা বলে খোঁচা দেয়া, ওই খোঁচা দিয়ে আউট হয়েছেন। মুমিনুল আউট হবার আগে পরপর 2 বলে লাইফ পেয়েছেন, কাজে লাগাতে পারেননি। মনে করে দেই, এই বছর মুমিনুল 4টা বা 5টা টেস্ট 50 করেছেন, তার কয়টা 100 হয়েছে? কনভার্সন রেট, এই টিমে মুমিনুল সবচেয়ে সিনিয়র ক্রিকেটার, তার কনভার্সন রেট কোথায় দাঁড়িয়ে আছে? বছরে 4-5টা 50 করছেন, 100 হয় না। লিটন দাস বোলার ছিল সামার জোসেফ। লিটন দাস হুক পুল ভালো খেলেন এবং তার ওয়ান অফ দ্য স্কোরিং শটস। একই সঙ্গে সুযোগ পেলেই কাজে লাগাতে চান। আমরা জানি, আপনি জানেন, ওয়েস্ট ইন্ডিয়ানরাও জানে। সামার জোসেফ ডিপ স্কোয়ার লেগ এবং ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ বা ডিপ ফাইন লেগ, এক্স্যাক্ট আমার মনে নেই, এই দুটো ফিল্ডার নিয়ে শর্ট বল করে গেলেন। একদম বেসিক ক্রিকেটের একটা ট্র্যাপ। লিটন সেই ট্র্যাপে পা দিলেন, পুল শট খেললেন এবং জায়গা মতো গিয়ে ধরা পড়লেন। মেহেদী হাসান মিরাজ ফার্স্ট ইনিংসে 50 করেছেন, ক্যারি কিন্তু করতে পারেননি, 50 করে পরপরই আউট হয়ে গেছেন। এই ইনিংসেও ভালো খেলছিলেন, মানে মিরাজ যেভাবে খেলেন সেই তুলনায় ভালো খেলছিলেন, খেলতে খেলতে আউট হয়ে গেছেন। এই যে স্ন্যাপশটগুলো বললাম, মাহমুদুল হাসান জয়ের আউট, 2 লাইফ পেয়ে মুমিনুল ক্যারি করতে না পারা, লিটনকে সহজ একটা ট্র্যাপ করে সেই ট্র্যাপে পা দিতে বাধ্য করা, মিরাজ ক্যারি করতে না পারা, এগুলোর মধ্যে একটা সিগনেচার আছে। এই ঘটনাগুলো আপনি দিনের পর দিন দেখে শুনে পড়ে অভ্যস্ত। বাংলাদেশের ব্যাটসম্যানরা ঠিক এভাবেই আউট হন, এভাবেই ইনিংস বড় করতে পারেন না, ঠিক এভাবেই তারা পাতা ফাঁদে পা দেন, ঠিক এভাবেই ইনিংস শুরু করার পরেও উইকেট দিয়ে আসেন। এবং এই কারণেই বাংলাদেশ ব্যাটিং ইউনিট হিসাবে টেস্টে ভালো করে না। মাঝে মধ্যে জয় পায়, ভালো জয় পায়, বড় দলের বিপক্ষে জয় পায়, কিন্তু কালেকটিভলি ভালো করে না। এই সমস্যাগুলো আপনি 10 বছর আগেও যেমন দেখেছেন, 15 বছর আগেও যেমন দেখেছেন, 2020 সনে যেমন দেখেছেন, 2024-এও আমরা ঠিক একই রকম দেখছি। হয়তো 2015-তে তারও আগে আমরা একই রকম দেখে এসেছি। নাও কাম ডাউন টু বোলিং। তাসকিনের কথা বলে শুরু করেছিলাম, তার ক্যারিয়ার সেরা বোলিং করেছেন, 6 উইকেট পেয়েছেন। এই 6 উইকেট বাংলাদেশকে একটা রিজনেবল জায়গাতে নিয়ে গিয়েছে, যেখান থেকে খুব সামান্য সম্ভাবনা থাকে যে বাংলাদেশ ম্যাচটা জিতবে, কিন্তু আইডিয়ালি সেটা সম্ভব না। কেন সম্ভব না? বোলারদের কারণে সম্ভব না। ফার্স্ট ইনিংস অপোনেন্ট 261 রানে 7 উইকেট হারিয়ে ফেলেছে। আপনার মানসিক ব্যাপারটা ওই জায়গায় থাকা উচিত যে অপোনেন্টকে আমি ভাই 300 করতে দেবো না, বা 300-র মধ্যে অল আউট করবো। 8ম উইকেট জুটিতে ফার্স্ট ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ 140 রান করেছে। আই রিপিট, 8ম উইকেট জুটিতে ফার্স্ট ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ 140 রান করেছে। ওই পার্টিকুলার জায়গাটাতে না ম্যাচটা শেষ হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজ ফার্স্ট ইনিংসে 300 রানে অল আউট, বাংলাদেশ ফার্স্ট ইনিংসে 269। এটা যে ধরনের ব্যবধান, ওয়েস্ট ইন্ডিজ ফার্স্ট ইনিংসে 450, 60, 70, 80 করে ফেলেছে, সেটা অনেক বড় ব্যবধান। ওই যে ব্যাটসম্যানরা যে সুযোগটা নিয়েছেন, স্পেসিফিক্যালি টেইল এন্ডাররা, কেমার রোচ ক্যারিয়ার সেরা ব্যাট করেছেন, ওখানে কিন্তু তাসকিন, মিরাজ, শরীফুলরা, হাসান মাহমুদরা উইকেট নিতে পারেননি। 8ম উইকেট জুটিতে 140 রান হলো, আমাদের বোলাররা তাকিয়ে তাকিয়ে দেখলেন, প্ল্যান বি ছিল না, উইকেট তুলতে পারলেন না। ক্যাপ্টেন্সির মধ্যে ওরকম কোনো প্ল্যানিং কিংবা চাপে ফেলে উইকেট বের করার কোনো কিছু আমরা দেখলাম না। আমি আবারও বলছি, ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট ইনিংসে 8ম উইকেটে 140 রান বাংলাদেশকে এই ম্যাচ থেকে ব্যাকফুটে প্রেস করেছে। ইভেনচুয়ালি ওটাই হয়ে যাচ্ছে ম্যাচ ডিসাইডিং ফ্যাক্টর। সো সেকেন্ড ইনিংসে আপনি ওয়েস্ট ইন্ডিজকে 150-তে অল আউট করে দিও, এই যে হারের সামনে বা বড় হারের সামনে, তার কারণ কি? ওই 140 রানের পার্টনারশিপ 8ম উইকেটে। সেখানে বোলারদের দায় রয়েছে, ক্যাপ্টেন্সের দায় রয়েছে, পরিকল্পনার দায় রয়েছে। ওভারঅল বাংলাদেশের যে টেস্ট পারফরমেন্স, আমরা যে ধারাবাহিকতা দেখে অভ্যস্ত, বেশিরভাগ সময় ওয়েস্ট ইন্ডিজেও ফার্স্ট টেস্টে আনকোরা একটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, নতুন চেহারার ক্রিকেটারদের বিপক্ষেও বাংলাদেশ ঠিক একই রকম খারাপ পারফরমেন্স করে
এই টেস্ট ম্যাচটা হারতে যাচ্ছে।